শরণাগত অনুষ্ঠানে। প্রথমে আজকের বিশেষ দিনটার কথা একটু বিশেষ করে মনে রাখতে বলবো আপনাদের। আজ বিশ্ব পরিবেশ দিবস। এটা তো সবাই জানি, পৃথিবীর পরিবেশ মোটেই ভালো নয়। আমাদের চারপাশের যে বায়ুতে আমরা নিঃশ্বাস নিই তা দূষিত, বিষাক্ত। যে নিরন্তর শব্দের মধ্যে আমরা বাস করি তা আমাদের কান, মস্তিষ্ক, হৃদযন্ত্রকে নষ্ট করে দিচ্ছে। আমাদের জলে বিষ, আমাদের খাবারে বিষ, এক কথায় বিষের মধ্যে ডুবে আছি আমরা সবাই। রোজকার দরকার বলে আমরা যা কিছু ব্যবহার করি, যা কিছু, যে কোনো যন্ত্রপাতি, সবকিছুই পৃথিবীকে বিষাক্ত করে দিচ্ছে। এর থেকে বাঁচবার উপায় কি? এর থেকে সত্যি সত্যি বাঁচবার কোনো উপায় নেই। একটা উপায় হলো দূষণটাকে কমানোর চেষ্টা করা, যন্ত্রের ব্যবহার কমিয়ে দিয়ে সহজ জীবনযাপনের দিকে যাওয়া যতটা সম্ভব, আর গাছ লাগান, প্রাণ লাগান। বাড়িতে যেটুকু জায়গা আছে, পৃথিবী সবুজ হতে চাইছে, তাকে ছাই রঙের করে দেবার কাজে হাত লাগাবেন না। আজ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। এরপর পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে গতদিন একটা গল্প শুরু করেছিলাম, কদ্রু আর বিনতার গল্প। কদ্রুর খুব হিংসে বিনতার প্রতি। তার দুই পুত্র, একজন অরুণ সূর্যের সারথী আর একজন গরুড়। আর কদ্রুর 100টি সন্তান, তারা প্রত্যেকে এক একটি সাপ। তাই নিয়ে কি হলো না হলো সেই গল্প আপনাদের শোনাবো। তারপরে চলে যাব প্রণমী তোমারে। প্রণমী তোমারেতে একজন স্টেশন মাস্টার, তিনি স্বামীজিকে দেখে কেমন করে মুগ্ধ হলেন এবং তারপরে কি হলো না হলো তাই নিয়ে কথা বলবো আমরা। এবং বলবো যে স্বামীজির যে নির্জনে সাধনা করবার একটা দুটো কথা আপনাদের শোনাবো। তারপরে হে মহাজীবন। হে মহাজীবনে গতদিন যার কথা বলেছিলাম, আমার নিজের ধারণা আপনারা সকলেই তার কথা বুঝতে পেরে গেছেন। তার নাম আপনারা সকলেই জানেন, নিশ্চয়ই জানেন। তার নামটা বলবো, আর তারপরে নতুন একজনের কথা, নতুন একজন মহাজীবনের কথা, আপনাদের চিঠিপত্রের উত্তর, এবং শেষে বাইরে দূরে। বাইরে দূরেতে আমরা এখন রুদ্রনাথে চলেছি। সেই রুদ্রনাথে যাবার পথের যে আনন্দ, সেই আনন্দ আপনাদের সঙ্গে ভাগ করে নেব। তাহলে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার পুরাণ চিরন্তন। ফিরে আসছি গানের পর। গান শেষ, কথা শুরু 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। তাহলে গতদিন যে গল্প শুরু করেছিলাম পুরাণ চিরন্তনে, কশ্যপ মুনির 13 জন স্ত্রী, তার মধ্যে একজন হলো কদ্রু আর একজন হলো বিনতা। এরা বোন সবাই, প্রজাপতি দক্ষের মেয়ে সবাই। তা কদ্রুর 100টি ছেলে হলো, তারা সবাই সাপ। আর বিনতার ছেলে গরুড় মহাশক্তিমান, আরেকটি ছেলে তার নাম অরুণ। অরুণ নামটা তো আপনাদের খুব চেনা, কিন্তু মানেটা হয়তো সবসময় আমরা মনে রাখি না। অরুণ মানে হলো সূর্যদেবের রথের সারথি। খুব চমৎকার কথাটা ভেবে দেখুন, আকাশ অরুণ বর্ণ হয়ে যাচ্ছে, তার মানে সূর্যদেবের সারথিকে দেখা যাচ্ছে আকাশে, দিগন্তে। খুব সুন্দর কথাটা না? যাকে যে কথা বলছিলাম, তাহলে বুঝতেই পারা যাচ্ছে যে বিনতা দুজন খুব বলশালী, মানে যোগ্য ছেলের মা। আর কদ্রুর মনে তাই নিয়ে খুব দুঃখ, সেখান থেকে অভিমান, সেখান থেকে হিংসে। আর হিংসে যে হাজার রকম বদমতলবের উৎস হয়ে ওঠে তা তো আমরা সকলেই জানেন। কদ্রু ভাবে বিনতাকে যদি তার দাসী বানানো যায়, তাহলে বিনতার এই শক্তিমান ছেলেরাও তার আদেশ পালন করবে। তখন আর কদ্রুর কোনো চিন্তা থাকবে না, তখন কদ্রুর অসম্ভব ক্ষমতা হয়ে যাবে। কিন্তু
কি করে বিনতাকে দাসী বানানো যায়। এদিকে বিনতার সাদা মনে কিন্তু কোনো কাদা নেই, সে সহজভাবেই কদ্রুর সঙ্গে মেলামেশা করে। এর মধ্যে একটা ঘটনা ঘটল, পুরাণের খুব বিখ্যাত ঘটনা, আপনারা সবাই সে ঘটনার কথা জানেন। সমুদ্র মন্থন। হ্যাঁ, সমুদ্র মন্থন করা হচ্ছে, বাসুকি নাগকে দিয়ে জলের মধ্যে পাক মারা হচ্ছে পাহাড় দিয়ে, এবং তার ঘূর্ণিতে উঠে আসছে নানান রকমের সব জিনিস আরো নানান কিছু। কশ্যপ মুনির স্ত্রীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে সেই দৃশ্য, কদ্রু আর বিনতাও পাশাপাশি দাঁড়িয়ে দেখছে। এইবারে কি উঠবে তুমুল উত্তেজনা, এসব চলছে। একটা ঘোড়া উঠল জলের তলা থেকে, উচ্চৈঃস্রবা। হ্যাঁ, সেটা একটা দপদপে সাদা, তেজিয়ান ভঙ্গিতে উঠে গা ঝাড়া দিয়েছে। এমন সময় কদ্রু বলল, কি সুন্দর কালো ঘোড়াটা, তাই না? বিনতা বলল, ও মা, কালো কোথায়? ও তো ধপধপ করছে সাদা। সাদা? কদ্রু বলছে, তোর কি চোখ খারাপ হয়েছে বিনতা? কালো না, আমি স্পষ্ট দেখছি সাদা। এই নিয়ে তর্ক শুরু হলো, আর তর্কের শেষে যা হয়, কদ্রু বলল, বেশ তাহলে বাজি লড়া। কি বাজি? আমি বলছি ঘোড়াটার রং কালো, তুই বলছিস সাদা। যদি সত্যি সাদা হয় তাহলে আমি আজ থেকে তোর দাসী হব, আর যদি ঘোড়ার রং কালো হয় তাহলে তুই আমার দাসী হবি, রাজি? বিনতা বললে, এবার কি দাসী টাসী হওয়ার কি, এই ধরনের বাজি ভালো নয়। কদ্রু বলে, তাহলে তুই স্বীকার করে নিচ্ছিস ঘোড়াটা কালো? আর তা কি স্বীকার করা যায়? চোখের সামনে দেখা যাচ্ছে সাদা। অগত্যা বিনতা বলল, বেশ রাজি, যদি কালো হয় তবে আমি তোর দাসী হব। কিন্তু ঘোড়াটা তো সাদা, তাহলে কি হবে এবার? কদ্রু কি করে বিনতাকে নিজের দাসী বানাবে বাজিতে জিতে? কালকে তো রবিবার, কালকে হবে না, পরশু মানে সোমবারে এই রহস্যের সমাধান হবে পুরাণ চিরন্তনে। আপাতত প্রণমী তোমারে শুরু হবে 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। সেখানে স্বামী বিবেকানন্দের গল্প বলবো আমি, আপনাদের সৌমিত্র বসু। গানের পর বলছিলাম আপনাদের 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এই প্রণমী তোমারে পর্যায়ে ট্রেনে এক সাধুকে দেখে তাকে বাড়িতে নিয়ে এসেছেন হাতরাসের স্টেশন মাস্টার। তা স্বামীজি যখন আবার চলে যাওয়ার জন্য ট্রেনে উঠলেন, তখন তার সঙ্গে সন্ন্যাস জীবনে ভেসে পড়লেন সেই স্টেশন মাস্টার। এই পদ্মপলাশ লোচন সাধুর আকর্ষণের কাছে তুচ্ছ হয়ে গেছে তাঁর চাকরি, আর এতদিন ধরে বেঁচে থাকার যে অভ্যস্ত ধরন ধারণ। এই মানুষটি সন্ন্যাস জীবনের নাম হল স্বামী সদানন্দ। স্বামীজি সঙ্গী হয়ে ঘুরে ঘুরে বেরিয়েছেন তিনি, প্রচুর কষ্ট সহ্য করেছেন, প্রচুর ভালোবাসা পেয়েছেন স্বামীজির। তো তাকে যখন কেউ জিজ্ঞেস করত, আচ্ছা আপনি হঠাৎ করে মুক্তির জন্য এক লহমায় সংসার ছেড়ে দিলেন, তিনি জবাব দিতেন, আরে না না, মুক্তি টুক্তি কিছু না, ওই সব্বনেশে চোখ জোড়াই তো আমাকে পাগল করে ঘর ছাড়া করেছে। ফিরে আসছি গানের পর। শুনছেন প্রণমী তোমারে, শরণাগত অনুষ্ঠানের একটি অংশ 92.7 বিগ এফএম এ। 2.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে এবারে বলি, একটা সময় এলো যখন স্বামীজি খুব একা হতে চাইছিলেন। না, সদানন্দ থাকবে না, কেউ থাকবে না, কোনো গুরু ভাই থাকবে না। ততদিনে চলে গেছেন হিমালয়ে, সেখানে নির্জন গুহায় বসে ধ্যান করেছেন দিনের পর দিন, রাতের পর রাত। কোনো জ্ঞান থাকতো না, কোনো খেয়াল থাকতো না, সে অপার আনন্দ। এদিকে মানুষটার কোনো খবর নেই, গুরু ভাইরা চিন্তা করছেন কি হলো স্বামীজির, কোথায় চলে গেলেন। তারপর হয়তো কোনো এক গুরু ভাই দেখলেন যে বোম্বাই প্রেসিডেন্সির কোন একটা শহরের রাজপথ দিয়ে স্বামীজি ঘোড়ার গাড়ি করে যাচ্ছেন, আর যেটা বিশেষ করে চোখে পড়বার, তার মুখে এক অপূর্ব জ্যোতি,
যে গুরু ভাই সেটা দেখলেন তিনিও তো সেই একই পথের পথিক, সাধন পথের। তিনি বুঝতেই পারলেন এ জ্যোতি মানুষের মুখে এমনি এমনি আসে না, ব্রহ্মজ্ঞান লাভ করলে তবেই এই জ্যোতি মানুষের দেহকে স্পর্শ করতে পারে। তো এরকম করে একজন গুরু ভাই পিছু পিছু চলে গিয়েছিলেন স্বামীজি যেখানে অজ্ঞাতবাসে আছেন সেই গোপন বাড়িতে। স্বামীজি কিন্তু তাকে দেখে অবাক হলেন না, ফিরিয়েও দিলেন না। আদর করে বসালেন, অনেক গল্প করলেন, সকলের খোঁজ খবর নিলেন, তারপর বললেন, তুই এবার যা, আর শোন, কখনো আমার পিছু নিবি না, কেমন? আমি এখন একটু একা থাকতে চাই। একা, এই যে একা একা গোটা দেশটা পায়ে হেঁটে হেঁটে ঘুরে বেরিয়েছেন স্বামীজি, কেন? কেন বলুন তো? আচ্ছা বেশ, একটা কথার উত্তর দিন। আমরা তো এই দেশের নাগরিক, আমরা ভারতবাসী বলি নিজেদের, হ্যাঁ, কিন্তু সত্যি সত্যি আমরা জানি ভারত মানে কি? জানি? দেশ মানে তো শুধু একটা ম্যাপ নয়, দেশ মানে তো ভূগোল বইয়ে ছাপা একটা ভূখণ্ড নয়। দেশ বলতে তো এদেশের মানুষ, তাদের কত রকমের বিশ্বাস, কত রকমের ধর্ম, কত রকম করে তারা বাঁচে, কত রকম জামা কাপড় পরে, কত রকম খায়। আমরা এসব কতটুকু জানি? জানি না তো। জানতে গেলে তো দেখতে হবে, ঘুরতে হবে। বিবেকানন্দ গোটা দেশ ঘুরে বেরিয়েছেন, অজস্র মানুষের সঙ্গে মিশেছেন, দেখেছেন, জীবনকে দেখেছেন, মানুষ কেমন করে বেঁচে থাকে সেটা দেখেছেন। এইভাবে তিনি হয়ে উঠতে পেরেছেন এই দেশের প্রতিনিধি, এই দেশের মুখ। সে যোগ্যতা কি আর সহজে অর্জন করা যায়? এই যে দেশকে দেখা, এর ফলেই তো তিনি বলতে পেরেছিলেন যে মুচি ম্যাথর যাদের অপমান করে দূরে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছে তারা আমার ভাই, আমার নিজের লোক। আর মুসলমানদের সম্পর্কে কি ধারণা ছিল স্বামীজির? আপনাদের একটা কথা বলি, স্বামীজি কিন্তু মুঘলদের খুব প্রশংসা করতেন। আকবর তার কাছে একবারে আদর্শ মানুষ ছিলেন। সাধারণ মুসলমানদের সম্পর্কে তার মত কি, সে কথা বলবো সোমবার এই 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানের প্রণমী তোমারে পর্যায়ে। আপাতত গান, গানের পর হে মহাজীবন 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে। শরণাগত 92.7 বিগ এফএম এ আমি আপনাদের সৌমিত্র বসু। গতদিন একজনের কথা বলেছিলাম, আমার ধারণা সকলেই তার কথা জানেন। তার কথা নিয়ে শরণাগততে অনুষ্ঠান করা হয়েছে নিয়মিত। আসলে নিজেকে লুকিয়ে রাখাই ছিল তার স্বভাব। তাকে দেখে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, এ তো যোগীর চক্ষু, মনে হয় যেন তপস্যা করতে করতে উঠে এসেছে। বিয়ে করে ফেলেছিলেন, ফলে গৃহী জীবন যাপন করেছেন, কিন্তু তাকে ঠিক গৃহী জীবন বলে না, বলা উচিত তিনি ছিলেন সংসারে এক সন্ন্যাসী। আর তার পুজো হলো ঠাকুরের কথা, তার প্রতিদিনের ধারা বিবরণী লিখে রেখে যাওয়া। সেই লেখা তো আজ দেশ বিদেশের ভক্ত মানুষেরা মাথায় করে রেখেছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত। এরপরেও কি বলে দিতে হবে, মানুষটির নাম হলো মহেন্দ্রনাথ গুপ্ত, যিনি ম নামে এই কথামৃত লিখে রেখেছিলেন। মহেন্দ্রনাথ গুপ্ত, তার জন্ম হয়েছিল 14 জুলাই 1854। তিনি প্রয়াত হন গতকাল, যে তারিখ ছিল 4 জুন 1932 খ্রিস্টাব্দে। এরপর হে মহাজীবনের নতুন একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে গানের পর। একজন মহাজীবনের কথা 92.7 বিগ এফএম এর শরণাগত অনুষ্ঠানে বলছে আপনাদের সৌমিত্র বসু। ছেলেটি পড়ে ভবানীপুরের সাউথ সুবারবান স্কুলে। স্কুলের যে পড়াশোনা সে তো আছেই, তার বাইরে বহু মানুষের সঙ্গে তার পরিচয়,
বহু মানুষের লেখা সে পড়ে, বহু মানুষ মিলে তার মনটাকে তৈরি করে দিয়েছেন। বহু বড় বড় মানুষ, তাদের মধ্যে আছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, অশ্বিনী কুমার দত্ত, শিবনাথ শাস্ত্রী, রবীন্দ্রনাথ, আরো কত কি। তিনি একসঙ্গে লেখাপড়া করেছেন আশুতোষ মুখোপাধ্যায়ের সঙ্গে, স্বামী বিবেকানন্দের সঙ্গে, তার তখনকার নাম তো জানেন আপনারা, নরেন্দ্রনাথ দত্তের সঙ্গে, বা কালীপ্রসাদ চন্দ্রের সঙ্গে। শেষ মানুষটাকে ঠিক চিনতে পারলেন না বুঝি? তিনিও ওই নরেন্দ্রনাথের মতো পরে সন্ন্যাস নেবেন, নাম হবে স্বামী অভেদানন্দ। হ্যাঁ, সেই বিখ্যাত স্বামী অভেদানন্দ। তো এই যে এত মানুষের কাছে যায় ছেলেটি, এত মানুষের সঙ্গে তার সম্পর্ক, তাদের বক্তৃতা, তাদের এমনি কথা মন দিয়ে শোনে, আর তার মনের ভেতরে ভেতরে একটা পলি পড়তে থাকে। নদীতে যেমন পলি পড়ে, মনের উপরেও তো তেমনি ভালো চিন্তা বলুন, খারাপ চিন্তা বলুন, পলি ফেলে দেয়। তো এই ছেলেটির মনের মধ্যে যে পলি পড়ছিল সে হচ্ছে দেশাত্মবোধের, আদর্শের, আর সবচেয়ে বড় কথা তার মনে হয় শিক্ষা। শিক্ষা আমাদের যা পড়ানো হয়, যা শেখানো হয়, তার মধ্যে অনেক গোলমাল আছে। আমার দেশের প্রাচীন ঐতিহ্যকে জানতে হবে, শিখতে হবে, যে কোনো ভাবে হোক। ধরা যাক অ্যালবার্ট হলে শশধর তর্কচূড়ামণি বক্তৃতা দেবেন হিন্দু দর্শনের 6টি প্রস্থান নিয়ে, বঙ্কিমচন্দ্র নাকি সভাপতি। চলে যায় সে, শোনে, মন ভর্তি করে ফিরে আসে। প্রেসিডেন্সি কলেজ থেকে MA BL পাশ করল সে, কলকাতা হাইকোর্টে যোগ দিল, বহরমপুর কলেজে পড়াতে চলে গেল ইতিহাস আর অর্থনীতি। না, মন মানছে না, মন মানছে না, শিক্ষার এই ধরনটা পছন্দ হচ্ছে না কিছুতেই। 1895 খ্রিস্টাব্দে তিনি তৈরি করলেন ভাগবত চতুষ্পাঠী। আমার দেশের ছাত্রদের আমার দেশের ঐতিহ্য অনুযায়ী শিক্ষা দিতে হবে। 1902 সালে তৈরি হল ডন সোসাইটি। সমস্ত রকম ভাবে বিদেশি বর্জন করতে হবে, বিদেশের মুখের দিকে তাকিয়ে না থেকে আমাদের সব দিক থেকে স্বাবলম্বী হয়ে উঠতে হবে। এই আদর্শ নিয়ে মানুষটি দিকে দিকে প্রচার করে বেড়াচ্ছেন, মানুষকে উদ্বুদ্ধ করছেন। 1906 সালে বঙ্গভঙ্গের ঠিক পরপরই তৈরি হল জাতীয় শিক্ষা পরিষদ, ন্যাশনাল কাউন্সিল অব এডুকেশন। আর সেখানে ছিলেন না কে? অরবিন্দ ঘোষ, রবীন্দ্রনাথ ঠাকুর, সুবোধচন্দ্র মল্লিক। এইখান থেকে জন্ম হল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের। এই মানুষটি হলেন সেই জাতীয় শিক্ষা পরিষদের প্রথম অধ্যক্ষ। গান্ধীজির সঙ্গে খুব মনের মিল হয়েছিল, তাকে গান্ধীবাদীও বলা যেতে পারে। সারা জীবন তিনি গান্ধীজির আদর্শের জীবন কাটিয়েছেন। শেষ জীবনটা কাটিয়েছেন কাশীতে, নীরবে, নির্জনে, একেবারে বাহুল্যহীন, যেন কোনো তপস্বীর জীবন। কে তিনি, সে কথা জানা যাবে সোমবার 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত গান, গানের পর আবার সৌমিত্র বসু। ভাত, কেমন আছো জেঠু? হয়তো বলবে খুব ভালো নেই। এ পরিস্থিতিতে আমরা কেউই কি মানসিকভাবে ভালো আছি? তবুও তোমার এই শরণাগত অনুষ্ঠান আমাদের সকলকে বেঁচে থাকার প্রাণশক্তি যোগায়। তোমার হাত ধরেই শুরু হয়েছিল লাইভ অনুষ্ঠান, আর সেখান থেকেই হোয়াটসঅ্যাপে তৈরি হয় একটি গ্রুপ, যা আদতে আমাদের সকলের এক বিশেষ পরিবার হয়ে উঠেছে। এ পরিবারে আসার কোনো বাধ্যবাধকতা নেই, যে কোনো সাধারণ মানুষই চলে আসতে পারেন। আমি একসময় যোগ দিয়েছিলাম এই গ্রুপে। যোগদান দেওয়ার পর আজ প্রায় 3 মাস অতিক্রান্ত। আমি মনে করি এই 3 মাসে আমার ভালো বই কোনো খারাপ হয়নি। তাই আজ আমাদের এই পরিবারের জন্য রাখছি নিজ অভিজ্ঞতা থেকে লেখা একটি কবিতা। আচ্ছা, শোনা যাক কবিতা। বিশেষ পরিবার। হতে পারি আমরা আলাদা, থাকতেই পারে আলাদা পদবি, ভিন্ন গোত্র, হতেই পারে আমরা বাস করি না একই ঘরে, না থাকতেই পারে আমাদের রক্তের সম্পর্ক, হতেই পারে আমরা দেশ বিদেশে থাকি, তবুও আমরা এক পরিবার।
সুখ দুঃখ হাসি কান্না যেখানে সবসময় করা যায় লেনা দেনা। পারি আমরা দূরে থেকেও কাছে আসতে, পারি আমরা অতিমারিতেও উৎসব পালন করতে, তবে কোনো মঞ্চে নয়, ভার্চুয়ালি। এমন এক অসাধারণ পরিবার যার কোনো প্রধান মানুষ নেই, নেই কোনো অপ্রধানও। আমাদের বয়সের পার্থক্য থাকলেও মনের বয়সের নেই কোনো প্রভেদ। আমরা সমমনস্ক, যদিও বা শারীরিক দূরত্ব অনেক বেশি, তবুও নেই কোনো মানসিক দূরত্ব। সুসময়ে কাছে যেমন আসে মমতাময়ী বন্ধন, তেমনি দুঃসময়েও আসে স্নেহ ভরা সান্ত্বনা। কর্মব্যস্তময় হিজিবিজি ধূসর জীবন আনন্দে ভরায় এই পরিবারই প্রথম। এবার নেই মোদের সন্দেহ এ কোন পরিবার, এ আমাদের শরণাগত সৌমিত্র পরিবার। এই নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আর সেই গ্রুপকে নিয়ে এই কবিতাটি লেখা। জেঠু, কবিতাটা আমার কাঁচা হাতের লেখা, তাই ভুল ত্রুটি সব মার্জনা করো। খুব ভালো থেকো জেঠু, ভগবানের কাছে পৃথিবীর সুস্থতা কামনা করে শেষ করলাম আমার পত্র। ইতি ইন্দ্রতনু মুখোপাধ্যায়। বেশ, তাহলে শরণাগত সৌমিত্র পরিবারের লোকজনেরা এইরকম করেই তাদের পরিবারকে দেখেন। খুব ভালো। পরে চিঠি। মাননীয় সৌমিত্র দাদা, রবিবারের রবীন্দ্র জয়ন্তী ভীষণ ভালো লেগেছে। সামনের বছরের অপেক্ষায় রইলাম। প্রতিদিনের সব গানই আমার খুব ভালো লাগে। আমি পরপর 3-4 দিন নোট করে দেখেছি, এক গান রোজ বাজে না, প্রচুর গান হয়। অনেকে অভিযোগ করেন বলে বললাম। আলপনা বন্দ্যোপাধ্যায়, হুগলি। ধন্যবাদ। ইদানিং অবশ্য বেশ কিছুদিন ধরে একই গান বারবার করে বাজানোর অভিযোগটা উঠছে না। তার কারণ সত্যি সত্যি অনেক নতুন গান বোধহয় বাজানো হচ্ছেও। কাজী গানের ক্ষেত্রে অনেকটা বৈচিত্র্য এসেছে। তবে আপনি যে নিজের মুখে বললেন জোর গলায় যে না, এক গান রোজ বাজে না, সেটা আমাদের পক্ষে একটা খুব ভরসার কথা। শেষ করলাম চিঠিপত্র। এরপর বাইরে দূরে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে সবাই মিলে চলেছি রুদ্রনাথে। যাওয়ার পথে বলেছিলাম যে একটু বসে এক গ্লাস চা খেয়ে নেবার জন্য হয়তো একটু ঝুপড়ি মতো করে দেওয়া আছে। এরকম ঝুপড়ি বেশ কয়েকটা আছে। আসলে পাহাড়ি রাস্তায় এতক্ষণ হাঁটা, হাঁপ ধরে যায় তো। তবে যতই হাঁপ ধরুক, চারপাশটা কিন্তু দেখতে দেখতে যেতে ভুলবেন না। আগেও বলেছি, আবারও বলছি এবং বলেই যাব, সেটাও কিন্তু দেবদর্শনের থেকে কম কিছু নয়। যাই হোক, পথে এই যে ঝুপড়িগুলো পড়ছে, এদের বলে খড়াক। খড়াক। আমি হিন্দি ভাষায় পণ্ডিত লোক নই, যেটুকু জানি খড়াক মানে হলো খাবার, মানে এইসব জায়গায় বসে দুটি মুখে দেওয়ার অবকাশ মিলবে, হয়তো সেই জন্যই এই নাম। যাকে শব্দ নিয়ে গবেষণা হলো। এইবারে একটু গান শুনবো, গানের পর ফিরে আসবো বাইরে দূরের পরের পর্যায়ে। আমরা আছি মৌলি খড়কে। মৌলি খড়াক সাগর ভিলেজ থেকে 10 কিলোমিটার উপরে উঠে এসেছি আমরা। 92.7 বিগ এফএম এ শরণাগত শুনছেন, আমি আপনাদের সৌমিত্র বসু। তো এর পরে আর কি কি আছে আপনাদের জানিয়ে দিই। এর 2 কিলোমিটার পরে আছে নুইটি বুগিয়াল। আমি ওই অভিধান খুলে দেখলাম, বুগিয়াল মানে হলো বাগান, ঈশ্বরের তৈরি করা বাগান, পাহাড়ের ওপরে প্রকৃতির তৈরি করা বাগান। এখানে অবশ্য ঠিক বাগান অর্থে কথাটা ব্যবহার করা হচ্ছে বলে মনে হয় না। আসলে এই যে লম্বা রাস্তা, পথের মাঝে মাঝে একটু জিরিয়ে নেবার জন্য ছোট ছোট ঘরের মতন তুলে দেওয়া আছে, মোটামুটি 2-3 কিলোমিটার অন্তর অন্তর। তাদের বলা হচ্ছে বুগিয়াল। চিনতে যাতে অসুবিধে না হয় তার জন্য কোনো একটা জায়গায় হলুদ রঙের পতাকা টাঙিয়ে দেওয়া আছে, যাতে দূর থেকে নজরে পড়ে। নুইটির 2 কিলোমিটার ওপরে পানার বুগিয়াল, তার উপরে পিতৃধার, তারপরে পঞ্চগঙ্গা, তারপরে রুদ্রনাথ। সুতরাং আর আলস্যে কালো হরণ করা নয়, চলুন ডুবড়া যাক। আবার পথ, পাহাড়ি পথ ধরে ধরে এগিয়ে চলা। ওই তো দূরে দেখা যাচ্ছে পাশাপাশি দুটো হলুদ পতাকা,
ওর মানে কি, পাথরের উপর পাথর চাপিয়ে একটা তোরণের মতো করা হয়েছে এখানে। পাহাড় চূড়ার হাওয়ায় সেই দুই পতাকা একবারে পতপত করে উঠছে। এই হলো P3 আধার। সাগর ভিলেজ, মানে যেখান থেকে যাত্রা শুরু করেছিলাম সেখান থেকে 18 কিলোমিটার পথ পার হয়ে এসছি আমরা। সমুদ্রপৃষ্ঠ থেকে এই জায়গাটা 4000 ফুট উঁচু। এখানে একটু ঘরের মতন আছে, কিন্তু আমি বলবো ঘরটা নয়, বাইরে বসুন, বাইরে বসুন। যেখানে বসলেন সেখান থেকে নিচে নেমে গেছে খাদ, আর তার ওপারে লাফিয়ে উঠেছে পাহাড়। তার খানিকটা হয়তো সবুজ, তারপরে সেই রাজাধিরাজ মাথায় মুকুট পরে নিয়েছেন। এখন সে মুকুটের রং রূপলি, কিন্তু দিনের শুরুতে বা শেষে যে তা সোনার মুকুট হয়ে যায় তাতে সন্দেহ নেই। জায়গাটার নাম P3 আধার। এখানে আপনি আপনার পূর্বপুরুষকে পুজো করে নিতে পারেন, সেই জন্যই এই নাম। ভালো লাগবে দেখবেন, অন্তত কলকাতার গঙ্গায় তর্পণ করার চেয়ে অনেক বেশি ভালো লাগবে বলে আমার ধারণা। এরপরে বেশ খানিকটা এগিয়ে গিয়ে পঞ্চগঙ্গা বা পঞ্চধারা। সাগর ভিলেজ থেকে 20 কিলোমিটার উপরে চলে এসেছি আমরা। বরফ গলে 5টা ধারায় নেমে আসছে জল। আরো 1 কিলোমিটার এগিয়ে দেবদর্শনী পার হয়ে গেলেন। মন্দির আসার আগে একটা এই 2-3 কামরা তুলে দেওয়া আছে আর কি। না, এটা রুদ্রনাথের মন্দির নয়, এটা রুদ্রনাথের প্রবেশ মুখ বলতে পারেন। এখানে ধরুন দীর্ঘ পথশ্রমের পর একটু বাথরুম আছে, একটু শোবার ব্যবস্থা আছে। যদি ইচ্ছে করেন এখানে রাত কাটিয়ে কাল সকালে মন্দির দর্শন করতে পারেন। যদি সেইটাই মনস্থ করে থাকেন তাহলে সৌমিত্র বসু বিদায় নিচ্ছে। সোমবারে আবার সে বলবে এই রুদ্রনাথ মন্দিরের কথা 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। আপাতত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9831922927 এবং চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর আমাদের ফেসবুকের নাম হচ্ছে শরণাগত সৌমিত্র, SHARANAGATA শরণাগত, SOUMITRA সৌমিত্র। প্রত্যেকদিন রাত 9:30টার সময় এই শরণাগত সৌমিত্র পাতায় আপনাদের সৌমিত্র বসু সশরীরে উপস্থিত থাকে লাইভে। ব্যাস, আজকের মতো শরণাগত শেষ। সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আর একেবারে শুরুতেই যে কথাটা বলছিলাম সেই কথাটা আরেকবার মনে করিয়ে দিই। পরিবেশটাকে নিজের নিজের মতন করে যদি একটু ভালো রাখা যায়, একটু বারান্দায় ঘরের কোণে যদি ছাদ থাকে তো তার চেয়ে ভালো কিছু হয় না।